এনটিভি অনলাইন দর্শকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট ভোলা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটিতে, এই বাড়ির পিছনে যে আমার ঘরটি রয়েছে, এই ঘরে একজন শিক্ষক, মাদ্রাসার, যিনি মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন, মাওলানা মহিবুল্লাহ, উনি বসবাস করেন এখানে। এবং এই মাওলানা মহিবুল্লাহ, উনি যখন আনাস বিন মালেক নামক একটি মাদ্রাসায় চাকরি করতেন, সেখান থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে যায়। মাদ্রাসার সামনে মেইন রাস্তা নিয়ে এসে তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোতে তুলে নেয় এবং তার বাসায় আসে এবং বাসায় জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন রকম তাদেরকে হয়রানি করে এবং বাসায় ব্যাপক তল্লাশি চালায়। শুধু তাই নয়, চোখ বেঁধে মুখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় ভোলার পুলিশ সুপার কার্যালয়ে। সেখানে বেশ কিছু সময় পার করার পরে ফেরিতে করে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং তখনই শুরু হয় তার উপরে অমানবিক নির্যাতন। যে আয়নাঘর নামে যে পরিচিত সবাই, আসলে সে আয়নাঘরে কি হতো আমরা শুনবো সেই মহিবুল্লাহর নিজের মুখে। স্যার ফাঁকে দিয়ে যতটুকু দেখা গেছে, ভোলা এসপি অফিসে সামনে আমাকে নিয়ে গেল। সেখানে আধা ঘন্টার বেশি সময় ধরে আমাকে রাখা হয়েছে। ওনাদের সাথে একজন এডিসি ছিলেন। তখন তো নাম জানতাম না, পরে নাম জানলাম। ওনার নাম ছিল এডিসি মাহবুব। ওনার নেতৃত্বে এই সিটিটিসির ৪ নম্বর টিম ছিল এটা। অনেক সময় নামাজের সময় বক্ত হয়েছে কি হয় নাই এগুলো জানার সুযোগ ছিল না। এইভাবেই আমি আমার ধর্মীয় কার্যক্রমটুকুও, এবাদতটুকুও সঠিকভাবে এরা করতে দেয়নি। তো এটা যে নাটক বা এটা যে মিথ্যা, আর এরা যে এই কাজগুলোই করে, এর প্রমাণগুলা হচ্ছে এরকম যে আমাকে নিয়ে গেল ৬ তারিখ, আমাকে গ্রেফতার দেখাইলো ২১ তারিখ। আমাকে নিয়ে গেল আমার প্রতিষ্ঠান ভোলা থেকে, আমাকে গ্রেফতার দেখাইলো সায়েদাবাদ থেকে। তো এদের কার্যক্রমগুলো এরকমই। তো এই ১৭ দিন ওরা আমাকে আমার ২ কনুই, ২ হাঁটু এগুলোর উপরে এই যে মোটা পুলিশের যেই রোল থাকে, এই মোটা লাঠি দিয়া অনবরত মারতেই ছিল এবং জিজ্ঞাসা করতেছিল যে তোর এলাকায় জামাতের নেতা কারা, তোর এলাকায় হেফাজতের নেতা কারা, তোর এলাকায় জঙ্গি সংগঠন আছে কি না, এই সমস্ত। তো আমি যেই বিষয়ে জানি না, এই বিষয়ে আমি কিভাবে বলতে পারি। তা এর বিষয়গুলোও এরকম যে আমি একজন লোকের নাম হয়তো মাইরের কারণে বলবো, কিন্তু পরবর্তীতে তো তাকেও আমার মতো এইভাবে উঠিয়ে নিয়ে যাবে। তো তাদের কার্যক্রমগুলোই এরকম ছিল। তো এই ১৭ দিন পর্যন্ত আমাকে অনবরত মারতে ছিল আর বিভিন্ন প্রশ্ন করতেছিল। এমনকি আমার যে প্রতিষ্ঠান, আমার সংস্থার ব্যাপারেও জিজ্ঞাসা করলো যে এই সংস্থা তোদেরকে কোথা থেকে টাকা দেয়, টাকা কোথা থেকে আসে, এই সমস্ত যেগুলো আমি জানি না, এই ধরনের প্রশ্ন ছিল না। আমাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতো তখন কালো টুপি পরানো ছিল, কালো টুপি পরাইয়া ধরে ধরে নিত। আর হাঁটুতে প্রচণ্ড মারের কারণে যখন আমি হাঁটতে পারতাম না, তখন ওই যারা এসআই ছিল, এএসআই ছিল, এরা একরকম টানা হেঁচড়া করতো, ধাক্কাধাক্কি করতো, অশ্লীল ভাষা করতো। আমি চোখেও দেখি না, এরপরে হাঁটুতেও ব্যথা, এই অবস্থায় আমি কিভাবে হাঁটতে পারি। এরপরে জিজ্ঞাসাবাদের সময় তো এরা হাতে মারি চলতো, হাতে পায়ে মারতে থাকতো আর কথাগুলো জিজ্ঞাসা করতে থাকতো। কিভাবে টর্চার করতে, কিভাবে আপনার টর্চারের ধরনটা ছিল কেমন? ১৭ দিন যেটা ছিল সেটা হলো যে আমাকে আমার ২ কনুই এবং ২ হাঁটু এরা একেবারে এদের নিজের মনে করে সাধ্যমতো এবং আস্তেও না, জোরে জোরেই মারতে থাকতো এবং বলতো যে তোর হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলবো। জিজ্ঞাসা করতেছে আর এভাবে মারতেই থাকতো। আমি চিল্লাচিল্লি করতাম। তা একবার দেখলাম যে আমার সামনে একজন এসআই ওদের সহযোগী ছিল। আমার চিল্লাচিল্লি দেখে ওই এসআই পর্যন্ত সে মানে কষ্ট পাইতেছে, এই ছাপটা তার মুখে দেখা গেল। এটাও দেখছি আমি গামছার ফাঁক দিয়ে, এরা মুক্ত চোখ তো ঢাকাই থাকতো। এরপরে ১৭ দিন এভাবে যাওয়ার পরে আমাকে ২১ ফেব্রুয়ারি ২০২৩ গ্রেপ্তার দেখানো হয়। এরপরে কোর্টে হাজির করে রিমান্ড চাওয়া হয়। প্রথমে ২ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং ২ দিন করে মোট ৮ দিন রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড চলাকালীন
এসপি শফিক নামে একজন আছে। এই এসপি শফিক আমাকে একদিন জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদের সময় সে আমাকে প্রথমে এক পায়ের উপরে দাঁড় করায় রাখে, তারপরে দুই হাত উপরে উঠে এরকম ঝুলাইয়া রাখে। আমার বুড়ো আঙ্গুলগুলো শুধু মাটিতে লাগার সুযোগ ছিল, কিন্তু এর উপরে কোনো ভর করারও সুযোগ থাকতো না। ওই সময় আমার চোখ খোলাই ছিল। আশপাশের কিছু লোক, তাদেরকে আমি দেখছি যে তারা আমার কষ্টটায়ও তারা কষ্ট অনুভব করতেছে, কিন্তু ছাড়ার কোনো সুযোগ নেই। এই অবস্থায় হাতে আমি উপরে ঝুলানো, আবার এইভাবে এইভাবে সে লাঠিও চলতেছে। এই সময় সে আমাকে অনেক ভয় ভীতিও দেখাইছে। একবার সে তার হাতের লাঠি দিয়ে আমার পেটের ভিতরে এত জোরে ঠেলা ধাক্কা দিল যে আমার না মনে হচ্ছে যেন কলিজা পর্যন্ত সে লড়ে গিয়েছিল এরকম। এরপরে সে ভয়ভীতি দেখাইতেছিল যে তোকে স্টিলের পাতের উপরে পেশাব করাবো, এইভাবে করালে তোর এক পুরুষত্ব জীবনের তরে শেষ হয়ে যাবে। তারপরে সে একটা দম্ভ ভরে বলতেছিল যে এই জায়গায় ডাক্তার শিশিরকে এবং কমপক্ষে 50 জন তো আলেম ওলামাকে এখানে আমি মারিয়া শোয়াইছি, তোরেও এইভাবে মারবো। এরপরে তুই যদি এইগুলো স্বীকার না করস, ওরা কম্পিউটারে বিভিন্ন বিষয় টাইপ করে দিয়েছিল। প্রথমে 14 পৃষ্ঠা, পরবর্তীতে এটা 17 পৃষ্ঠা এরা টাইপ করছে। এগুলো আমাকে পড়তে বলতেছে, আর বলতেছে যে এগুলো তুই ম্যাজিস্ট্রেটের সামনে গিয়া এগুলো মুখস্থ বলে দিবি। এটা যদি না করস, তো ডাক্তার শিশিরকে 14টা মামলা দিছি, তোরে দিব 50টা মামলা। এরপরে একদিন নিয়ে গেল আসাদুজ্জামান, ওদের চিফ, সম্ভবত ডিসি। তো ওনার কাছে নিয়ে গেল। উনি আমাকে টিভির স্ক্রিনে সেনাবাহিনীকে দেখাইলো যে তোরে তো সেনাবাহিনী খুঁজতেছে, সেনাবাহিনী আমাদের কাছে চাইতেছে। তো সেনাবাহিনীকে দিয়ে দিলে সেনাবাহিনী তোরে ক্রস ফায়ার দিয়ে দিবে। এখন তোরে কি সেনাবাহিনীর কাছে দিয়ে দিব, না তুই এগুলো স্বীকার করবি? তখন আমি তো ক্রস ফায়ারের ভয়ে বলছি যে আমি সব স্বীকার করব। এরপরে 8 দিন রিমান্ড শেষে আমাকে 5 তারিখ সম্ভবত 5 মার্চ আমাকে সর্বশেষ কোর্টে নিয়ে গেল। সেখানে একজন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল, আর ম্যাজিস্ট্রেটের কাছে তারা ওই 17 পৃষ্ঠা টাইপ করা ওটা তার হাতে দিয়ে দিল। উনি ওটা দেখে দেখে সবগুলো লিখে নিলেন। ওই জবানবন্দিটা পরে 26 পৃষ্ঠা হয়েছে ওনার লেখায়। তো মূলত এই জবানবন্দিগুলো ছিল সিটিটিসির দেওয়া, আর ওখানে স্বাক্ষর নিল আমার আমার নিজের পক্ষ থেকে। আমি নিজে কিভাবে গুম হলাম এই সমস্ত কোনো বিষয়ে তারা ওইভাবে নেয় নাই। ওদের দেওয়া স্ক্রিপ্টটাই ওনারা লিখে দিয়ে ওটাকেই আমার জবানবন্দি হিসাবে চালিয়ে দিল। তো ওই দিন প্রথমে আমাকে কেরানীগঞ্জ কারাগারে দেওয়া হলো 5 তারিখ মার্চ মাসের 2023 সাল। সেখানে কয়েকদিন থাকার পরে আমাকে একদিন নিয়ে গেল আবার রাঙামাটিতে র্যাবের একটা সন্ত্রাস বিরোধী মামলায় আমাকে গ্রেফতার দেখানো হলো। সেখানে তারা 6 দিন রিমান্ড মঞ্জুর করে, এবং এই 6 দিন র্যাবের একটা গুম ঘরে আমাকে রাখা হয়, যেখানে 3 ফুট বাই 5.5 ফুটের মতো বা 5 ফুট এরকম একটা বাথরুম বলা চলে, ওই টয়লেটের কমেট ওটার ভিতরেই, এবং ওখানে একটা কম্বল দেওয়া আছে। তখন ছিল রমজান মাস। আমাদেরকে ওই টয়লেটেই আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত টয়লেটেই ছিল, যেখানে পাও লম্বা করে শোয়ার সুযোগ ছিল না। পাও লম্বা করতে গেলে ওই টয়লেটের উপরে পাও রাখা হতো, এবং ওই যে একটাই কম্বল, সেটাই গাও দেওয়া, সেটাই বিছানো। এরকম নামাজ পড়া, উজু গোসল করার এর কোনো ভালো ব্যবস্থাই তারা ছিল না। ইফতার খাবার এটা দেওয়া হইতো, কিন্তু আর কোনো স্বস্তিকর কোনো পরিবেশ রমজান হিসাব উপলক্ষে সেখানে ছিল না। ওই টয়লেটে 6 দিন রাখা ছিল। এখান থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হইতো একটা রুমের মধ্যে। তখন ওই রুমের মধ্যে আমাদেরকে চোখ খোলা রাখছিল, কিন্তু ওখানে যেই পরিস্থিতিটা ছিল, সেখানে একটা চেয়ার আছে যেটাতে কারেন্টের শক দেওয়া হয়। আমার সামনেই চেয়ারটা, সেটাকে আমার বসানো হয় নাই যদিও, কিন্তু আমি তো সবসময় আতঙ্কে ছিলাম যে কখন আমাকে এটাতে উঠানো হয়। উপরে সিলিংয়ের সাথে ঝুলানোর যাবতীয় ব্যবস্থা, পাশে মোটা রশি, এখানে কড়া,
তারপরে এখানে আবার মোটর চাপ দিলেই কিভাবে উপরে উঠানো হয় সেই যন্ত্রপাতি, আবার লম্বা কাঠের একটা বোর্ড, সেখানে 4 হাত পাও বাঁধার যেই ব্যবস্থা ওগুলো করা সহকারে সেখানে উপস্থিত, আবার মার দেওয়ার যে বিভিন্ন যন্ত্রপাতি, শাস্তি দেওয়ার সকল ব্যবস্থা ওই যন্ত্রপাতিগুলো সেই রুমটার ভিতরে, সেখানে বসায়া একবার আমাকে নিয়ে গেল আমার রিপোর্ট লেখার জন্য একটা কম্পিউটারের রুমে। সেখান থেকে আসার সময় যেই দায়িত্বশীল ছিল সে আমার চোখটাকে খোলা রাখছিল। সেখানে আমি ওই রুমে প্রবেশ করার পথে দেখলাম যে এখানে লেখা গুদামঘর, বাইরে দিয়া লেখা গুদামঘর, কিন্তু ভিতরে কিন্তু টর্চার সেল এবং এই গুমঘরগুলো এভাবে কবরস্থানের মতো ছোট ঘর, যেখানে ফ্যানের ব্যবস্থা নাই, আলো বাহিরে থেকে একটু আসে। এই অবস্থায় সেখানে 6 দিনের রিমান্ড কাটলো। সেখান থেকেও আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে গেওয়া হলো যে আমি তাদের শিখানো জবানবন্দিগুলো ওখানে বলবো, কিন্তু আমি সেখানে বলিনি। আর সেখানেও ম্যাজিস্ট্রেট জোরাজুরিও করে নাই, এজন্য সেটাতে আমার জবানবন্দি নাই। এর পরবর্তীতে আবার নিয়ে আসলো কেরানীগঞ্জে, সেখান থেকে কাশিমপুরে ছিলাম, কাশিমপুর থেকে আবার নিয়ে গেল আমাকে রাঙামাটিতে আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হলো। সেখানে আবার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ওই সময় আমি জ্বর আক্রান্ত ছিলাম। সেখানে একটা মেডিকেলে নেওয়া হইলো আমার শরীরে পরীক্ষা করার জন্য। সেখানে আমার জ্বর ধরা পড়ছে, শারীরিক দুর্বলতা ধরা পড়ছে, কিন্তু এই অবস্থায়ও ডাক্তার সাইন দিতে চাই নাই, কিন্তু ওরা জোর করে সেখান থেকে অনুমতি নিয়েছে। আমাকে কোনো ট্রিটমেন্টও দেওয়া হয় নাই, নিয়ে একটা নোংরা আবর্জনা স্থানে রাখা হয়েছে, যেখানে মানুষ থাকার অবস্থা নেই। সেখানে আমরা আমাদের যে পশু লালন পালন করি এগুলোকে আরো ভালো জায়গায় রাখি। আমি বললাম যে এখানে তো থাকা যায় না, বলছে আপনাকে এখানেই থাকতে হবে, কিছু করার নেই। কিভাবে চলতেছেন এই মামলাগুলো, তো কিভাবে এইখন পরিচালনা করেন? সব মিলে আমার কিংবা আপনি যে এটা ছিল। চাকরি করতেন, সেই চাকরির কি অবস্থা? সংসারাদি কিভাবে চলে আপনার? জি, সর্বমোট আমার 3টা মামলা হলো। ঢাকাতে একটা সন্ত্রাস বিরোধী আইনে 43-10, আর রাঙামাটিতে একটা সন্ত্রাস বিরোধী এবং একটা মার্ডার মামলা দেওয়া হয়েছে। আমি চাকরি নির্ভর ছিলাম, আমাদের ফ্যামিলির বা আত্মীয় স্বজন সবাই চাকরি নির্ভর, আমাদের কারোই জমি জমা নাই, ব্যবসা বাণিজ্য নাই। তো আমি চাকরি নির্ভর থাকার কারণে যখন এই গ্রেপ্তারের পরে আমার চাকরি চলে গেল, আমার বাড়িতে সবাই মানবেতর জীবনযাপন করেছে। এখন অনেক ধার দেনা করে, ঋণ করে, অনেক কষ্ট করে এই ফ্যাসিবাদ সরকারের চলে যাওয়ার পরে জামিন যদিও পেয়েছি, কিন্তু এখন আমার কোথাও চাকরি নাই। ওই আগের প্রতিষ্ঠানও রাখতেছে না, নতুন জায়গায়ও কেউ ওইভাবে চাকরি দিতেছে না। এখন বেকার অবস্থায় আছি এবং মানবেতর জীবনযাপন করছি। আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে আমাকে এখনো ওই মনে করে যে আমি আসলেই দোষী, কিন্তু আমি যে কোনো অন্যায়ের সাথে জড়িত নাই, এটা অনেকে, একটা মিডিয়ার কথা অনেকে বিশ্বাস করে, অনেকে প্রশাসনের কথা বিশ্বাস করে, এইভাবে করে একটা মানসিক কষ্টে আছি। আমার কিছু আত্মীয় স্বজন এবং এলাকাবাসী আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে। এর উপরেই আমার জীবনযাপন চলতেছে। আমাকে গুম কমিশন ডাকছিল, সেখানে আমি জবানবন্দি দিয়েছি। তারা বলছে যে সেখানে আমার গুম প্রমাণিত হয়েছে, তারা একটা সার্টিফিকেট দিবে যার মাধ্যমে আমি কোর্টের অনুমতি সাপেক্ষে মামলাগুলো থেকে মুক্তি পেতে পারি, কিন্তু তারা সেটা এখনো দেয় নাই। আর এজন্য একে তো বৃদ্ধা মা আছে ঘরে, আমার সন্তান স্ত্রী আছে, এই সংসার চালানো, এরপরে প্রতি 1-1.5 মাস পরে ঢাকায় এবং রাঙামাটি আসা যাওয়া, থাকা খাওয়া এবং হাজিরা দেওয়া, উকিল মোহরি খরচ সব মিলায়া এই খরচ বহন করা আমার জন্য অনেক কষ্টসাধ্য। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই হয়রানিমূলক, তারপরে এই নাটকের মামলার এই বিষয়গুলোকে সঠিক তদন্তের মাধ্যমে এই মামলাগুলো খারিজের ব্যবস্থা করার উচিত ছিল আমি মনে করি, কিন্তু সরকার এগুলো করতেছে না, যার কারণে আমাদের শুধু আমি না, এরকম যাদের সাথে আরও সাক্ষাৎ হয়, এরকম হাজার হাজার লোক আছে যারা এখনো এই ফ্যাসিবাদ সরকারের
শোষণমূলক হয়রানিমূলক মামলায় নিষ্পেষিত হয়ে আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত আছে। আমি মনে করি ইন্টারিম সরকার এই বিষয়গুলোকে দেখা উচিত। আমাদের চলার জন্য একটা চাকরি, আমাদের চাকরি চলে যাওয়ার কারণে যেই ক্ষয়ক্ষতি হয়েছে, মামলার চালানোর কারণে যেই ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিকভাবে, বিশেষভাবে সামাজিকভাবে, এই বিষয়গুলোর জন্য ইন্টারিম সরকারের একটা ব্যবস্থা নেওয়া, আমি মনে করি এটা আমাদের মানবিক অধিকার। বিভিন্ন অত্যাচার, টর্চার, নির্যাতনের মাধ্যমে তাদের মুখ থেকে কথা আদায় করা হতো। শুধু ভোলা সদর নয়, চরফ্যাশনেও ঠিক একইভাবে ঘটনা ঘটেছে। তাদের দাবি, বর্তমান সরকার তাদের যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়েছে, সেই মামলা থেকে তারা মুক্তি চায় এবং আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের কাছে তাদের দাবি হচ্ছে তাদের মতো যেন আর কারো নির্যাতন শিকার না হতে হয়, কারো উপর অত্যাচার নির্যাতন না হয়, কেউ যেন হয়তো হয়রানি না হয়, কারো মায়ের বুক যেন খালি না হয়, সন্তান বাবাহারা কিংবা স্ত্রীরা স্বামীহারা যেন না হয়, এটাই তারা দাবি জানিয়েছেন আগামী নির্বাচিত সরকারের কাছে। একই সাথে তারা ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা খেয়ে না খেয়ে জীবন কাটছে, কিভাবে তারা মামলা চালাবেন? তাই তারা মামলা থেকে রেহাই কিভাবে পেতে পারেন, এটি তাদের দাবি। আফজাল হোসেন, এনটিভি নিউজ, ভোলা।